আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েল হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা, চুক্তির আশা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গ্রেটা থনবার্গকে ঝামেলাবাজ আখ্যা দিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে বোমা হামলায় দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অন্তত একজন সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইসরায়েল থেকে মুক্তির পর সুমুদ ফ্লোটিলার শতাধিক কর্মীর সঙ্গে গ্রিসে পৌঁছেছেন সুইডিশ জলবায়ু আন্দোলনের নেত্রী গ্রেটা থনবার্গ। গ্রিসে থনবার্গদের বরণ করে নিল উল্লসিত জনতা। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনসেন্স জাহাজটি আগামীকাল ভোর নাগাদ রেড জোন তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারে, ফেসবুক পোস্টে শহীদুল। ১/১১ সরকারকে অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা, চুক্তির আশা ট্রাম্পের। প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজা যুদ্ধের অবসানে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে মিশরীয় শহর শার্ম আল শেখে পরোক্ষ বা অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। ফিলিস্তিনি ও মিশরীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, এই বৈঠকে মূলত সম্ভাব্য বন্দি বিনিময়ের জন্য মাঠ পর্যায়ের পরিবেশ তৈরি করা নিয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে, যাতে ইসরায়েলি সব জিম্মির মুক্তি বিনিময়ে ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পেতে পারে। হামাস জানিয়েছে তারা এই শান্তি পরিকল্পনার প্রস্তাবে আংশিকভাবে সম্মত হয়েছে, কিন্তু বেশ কিছু মূল বা গুরুত্বপূর্ণ দাবি যেমন নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ সরকারের নিজেদের ভূমিকা নিয়ে তারা সাড়া দেয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী শনিবার বলেছেন, সামনের দিনগুলিতে জিম্মিদের মুক্তির ঘোষণা দেওয়ার আশা করেছেন। এই আলোচনা ইসরায়েল এবং হামাস উভয়ই প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে মধ্যস্থতাকারী হিসেবে বৈঠক করবেন মিশরীয় ও কাতারীয় কর্মকর্তারা। থনবার্গকে ঝামেলাবাজ আখ্যা দিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ ট্রাম্পের। ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়ে ফেরত আসা সুইডিশ জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থনবার্গকে নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থনবার্গকে ঝামেলাবাজ বলে আখ্যা দিয়ে তিনি বলেন, থনবার্গ এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না, তিনি এসব করে বেড়াচ্ছেন। রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ওভাল অফিসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ট্রাম্প। সম্প্রতি ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে করে গাজার দিকে রওনা হয়েছিলেন গ্রেটা থনবার্গ সহ বিশ্বের বিভিন্ন দেশের অধিকার কর্মীরা। অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে তারা যাত্রা করলেও গত শুক্রবার ইসরায়েল নৌবাহিনী 400 জনেরও বেশি অধিকার কর্মীকে আটক করে পরে সপ্তাহান্তে আটক 130 জনের বেশি কর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। আর গতকাল সোমবার গ্রেটা থনবার্গ সহ আরো কয়েকজনকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠানো হয়েছিল। ইসরায়েল হেফাজত থেকে ফিরে আসা ফ্লোটিলার কয়েকজন অধিকার কর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন, বন্দী থাকা অবস্থায় থনবার্গ সহ অন্যদের উপর নির্যাতন চালানো হয়েছে, তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য, গ্রেটা থনবার্গ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু বছর ধরে বাকযুদ্ধ চলে আসছে। সিরিয়ায় বোমা হামলা, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ নিহত 2। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সোমবার বোমা হামলায় দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অন্তত একজন সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া এতে আরও 3 জন আহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। এই হামলার জন্য কুর্দি বাহিনীকে দায়ী করা হচ্ছে খবর বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ও উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থিত আধা স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন এবং দামাস্কারের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর কুর্দি সংখ্যাগরিষ্ঠ 2টি এলাকায় বিস্ফোরক ড্রোন ব্যবহার করেছে।
ওই এলাকা দুটি হচ্ছে শেখ মাকসুদ ও আশরাফিও। সংস্থাটি আরো জানায় বিস্ফোরক ড্রোন ব্যবহার করায় ওইসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং এলাকাটি সেনাবাহিনী ঘিরে রেখেছে। গ্রিসে থনবার্গদের বরণ করে নিল উল্লসিত জনতা। ইসরায়েল থেকে মুক্তির পর সুমুদ ফ্লোটিলার শতাধিক কর্মীর সঙ্গে সোমবার গ্রিসে পৌঁছেছেন সুইডিশ জলবায়ু আন্দোলনের নেত্রী গ্রেটা থনবার্গ। তাদের বহনকারী বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটটি অ্যাথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, যেখানে শত শত উল্লসিত জনতা তাদের বরণ করে নেয়। এ সময় 22 বছর বয়সী থনবার্গ বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল সমুদ্র পথে ইসরায়েলের অবৈধ ও অমানবিক অবরোধ ভাঙার সবচেয়ে বড় প্রচেষ্টা। এমন একটি অভিযানের প্রয়োজনীয়তাটাই মানবতার জন্য লজ্জাজনক। বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে, গণহত্যা বন্ধ করতে হবে। তিনি আরো অভিযোগ করেন, আমরা আমাদের সরকারগুলোর কাছ থেকে ন্যূনতম পদক্ষেপও দেখতে পাচ্ছি না। ফ্লোটিলার কর্মীরা ইসরায়েলে গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফরাসি প্রেসিডেন্ট ধ্বংসস্তব্ধ ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান জানান, তাকে গ্রেফতারের সময় মারধর করা হয় এবং উচ্চ নিরাপত্তার একটি কারাগারে অমানবিকভাবে গাদাগাদি করে রাখা হয়। আগামীকাল ভোরে আমরা রেড জোনে পৌঁছাতে পারি, ফেসবুক পোস্টে শহীদুল। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনসেন্স জাহাজটি আগামীকাল বুধবার ভোর নাগাদ রেড জোন তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারে। ড্রেকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন। শহীদুল আলম নিজেও কনসেন্স জাহাজে আছেন। রেড জোন বলতে শহীদুল আলম মূলত সেই বিপজ্জনক অঞ্চলকে বুঝিয়েছেন যেখানে ইসরায়েলি সেনারা সম্প্রতি সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটকে অধিকার কর্মীদের আটক করেছেন। ফেসবুক পোস্টে শহীদুল আলম লিখেছেন, আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছি। ম্যাডলিন্স নৌবহরে থাকা ছোট ও ধীরগতির নৌযানগুলো যেন পিছনে পড়ে না যায় তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এসব জাহাজও এফএফসির ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন 1-11 সরকার অসৎ উদ্দেশ্য প্রণোদিত ছিল, জানিয়েছেন তারেক রহমান। 1-11 সরকারকে অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সে সময়কার সরকার সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল এবং বিরাজনীতিকর করতে চেয়েছিল। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দ্বিতীয় ও শেষ পর্বে এক প্রশ্নের জবাবে তারেক রহমান এই কথা বলেন। তারেক রহমানের কাছে বিবিসি বাংলার প্রশ্ন ছিল, পিছনে থেকেই তো শিক্ষা নিয়ে সামনে এগোতে হয়, তো পিছনের একটা বিষয়, সেটা হচ্ছে 1-11 সরকার বা সেনা সমর্থিত সরকারের সেই সময়টা নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা আছে। সেই সময়কে ঘিরে আপনার মূল্যায়নটা কি? এর উত্তরে তারেক রহমান বলেন, এক বাক্যে বা সংক্ষেপে যদি বলতে হয়, 1-11 সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত, অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল।